বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সীমান্তে ভারত থেকে কেন পুশ ইন করা হচ্ছে, কি করার আছে বাংলাদেশের। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারে সমালোচনার ঝড়, ঘটনাটি বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কতটা হচ্ছে আর তা কি বার্তা দেয়, এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রভিসি সাইদ ফেরদৌস। কথা হবে তার সঙ্গে। আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় লোক ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে, যেটিকে বলা হচ্ছে পুশ ইন। গত 11 দিনে বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 400 জনকে পুশ ইন করেছে দেশটি। এদের মধ্যে আছে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীও। কিন্তু হঠাৎ করে বাংলাদেশে কেন এভাবে পুশ ইন করা হচ্ছে, সরকারি বা এ নিয়ে কি বলছে? তানহা তাসনিমের প্রতিবেদন। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে গত 14 মে এদের বাংলাদেশে পুশ ইন করা হয়। সেদিন ভোরের দিকে নারী শিশু সহ মোট 44 জনকে পুশ ইন করে বিএসএফ। শুধু মৌলভীবাজারেই না, 7 মে থেকে শুরু করে গত 11 দিনে রাতের আধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় প্রায় 400 মানুষকে পুশ ইন করেছে ভারত। বিজিবি বলছে, পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও আছে ভারতে নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থী এবং জন্মসূত্রে ভারতীয় নাগরিকও। এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল। এইসব সন্তানাদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশ ইন করেছে। মূলত পেহেলগাম হামলার পরপরই ভারতে অবস্থানরত যারা দেশটির সরকারের ভাষায় অবৈধ বাংলাদেশি, তাদের টার্গেট করে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিভিন্ন রাজ্য থেকে তাদের চিহ্নিত করে রাজ্য পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সীমান্তে এনে পুশ ইন করা হয়। আর এই পুশ ইন কেবল একদিক থেকে নয়, বরং করা হয় 3 দিক থেকে। তবে পাকিস্তানে ভারতের হামলার একই দিনে বাংলাদেশে পুশ ইন করানোর বিষয়টিকে সরল চোখে দেখছেন না অনেকেই। বিশেষ করে আটককৃতদের নির্যাতনের অভিযোগ এবং ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মাঝরাতে পুশ ইন করানোকে সুপরিকল্পিত বলেই মনে করছেন এই বিশ্লেষক। ভারতে যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে, তারা এখন ভারত জুড়ে এমন একটা মনস্তত্ত্ব তৈরি করছে, পাকিস্তান বিরোধী, মুসলিম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী। বাংলাদেশ বিরোধীটা শুরু হয়েছে 8 মাস ধরে, এটা আগে খুব একটা ছিল না। পেহেলগামের ঘটনার পরে বোঝানোর চেষ্টা করা হচ্ছে পাকিস্তান যেই বিষয়ের কারণে ভারতের প্রতিপক্ষ, ভারতের যে কারণে পাকিস্তানকে মোকাবেলা করা উচিত শক্ত হাতে, সেই একই কারণে বাংলাদেশকেও মোকাবেলা করা উচিত। পুশ ইন ওই রকম একটা মনোভাবের আমি বলবো প্রথম প্রকাশ। এছাড়াও পুশ ইনের বিপরীতে যদি বাংলাদেশ পাল্টা পুশব্যাক করে, তবে সীমান্তে উত্তেজনা তৈরি হবে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। তবে এভাবে পুশ ইন করানোর বিষয়টিকে উস্কানিমূলক হিসেবে দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে। ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটার সমস্যার সমাধান করা হয়। এর আগে গত বুধবার ভারতের রাজস্থান থেকে আটক 148 জনকে ত্রিপুরার আগরতলায় আনা হয়। তার আগে আটক আরও 600 জনকেও আনা হয় সেখানে। তাদের সবাইকে বাংলাদেশে পুশ ইনের জন্য সীমান্তে আনার খবরও প্রকাশ করে বিবিসি। পরদিন মধ্যরাতেই ত্রিপুরার পাশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে প্রায় 750 মানুষকে পুশ ইনের তথ্য পায় বিজিবি। পরে টহল বাড়িয়ে বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তার ঠেকানো হয়। যদিও এর 2 দিন পরই পঞ্চগড় ও ঠাকুরগাঁ সীমান্ত দিয়ে আরও 28 জন প্রবেশের কথা জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এদিকে ভারতের এভাবে পুশ ইন করার প্রবণতা নতুন না বলেও জানাচ্ছেন ভারতের বিবিসি সংবাদদাতা। তবে এত কম সময়ে এত বড় আকারে পুশ ইনের ঘটনা আগে কখনো ঘটেনি। পহেলগামের ঘটনার সঙ্গে তারা আসলে লিঙ্ক করছেন যে সেখান থেকে অন্তর্দেশীয় নিরাপত্তার প্রয়োজনে এই বিশেষ অভিযানটা চালানো হচ্ছে। তারা আরেকটা জিনিসও বলছেন যে যতটা সময় লাগে একটা আইন সিদ্ধ পথ যেটা আর কি, যে গ্রেফতার করা হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে তোলা হবে, ম্যাজিস্ট্রেট আদালতে, সেখান থেকে মামলা চলবে, সাজা হবে, সাজার পরে
দুই দেশের কূটনৈতিক চ্যানেলে পরিচয়পত্র, পরিচয়, ঠিকানা ইত্যাদি যাচাই করার পরে তারপরে রিপ্যাট্রিয়েশন, এটাতে দীর্ঘ সময় লাগে। এবং আরেকটা কথা তারা বলছেন যে তারা তো আসলে বাংলাদেশিদেরই ফেরত দিচ্ছেন বাংলাদেশে, তাহলে সমস্যাটা কোথায়? এটা হচ্ছে তাদের একটা প্রশ্ন। তবে ভারত নিজেদের নিরাপত্তার দোহাই দিলেও দেখা যাচ্ছে পুশিন কেবল বাংলাদেশ সীমান্তেই হচ্ছে। আমি বলবো ভারত বাংলাদেশকে আপাতত খুব চাপে রাখতে চাচ্ছে। মনে হচ্ছে ভারতের অন্য কোনো বিষয় রয়েছে যে বাংলাদেশ সরকারকে এরকম একটা চাপে ফেলে এখানকার সামরিক বাহিনীকে, সীমান্তরক্ষী বাহিনীকে চাপে ফেলা, ব্যস্ত রাখা। আনুষ্ঠানিকভাবে পুশিনের কথা স্বীকার করেনি বিএসএফ। স্বাভাবিকভাবেই শুরু হয়নি কোনো দ্বিপাক্ষিক আলোচনাও। ফলে সহসাই পুশিন থামছে না বলেই মত এই বিশ্লেষকের। আর তাই যদি হয় তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তাতে তিক্ততা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে বলে ভারত থেকে যেভাবে এবারে দফায় দফায় পুশব্যাক করা হচ্ছে এবং সংখ্যাটা এবার বেশি, তো এই সময়টাকে আসলে ভারত কেন বেছে নিল এই পুশব্যাক করার ক্ষেত্রে? এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসলে, ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে দুটো জিনিস, একটা আমরা যে এই রিপোর্টের মধ্যেই দেখলাম, একটা হচ্ছে পহেলগামের যে ঘটনাটা, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, এবং প্রায়শই আমরা জানি যে অভ্যন্তরীণ রাজনীতিতে যখন কোনো পরিস্থিতি তৈরি হয় তখন প্রায়শই তার মূল্য দিতে হয় সেই দেশের ভেতরে যে সংখ্যালঘু মানুষজন থাকে, মাইনরিটি থাকে। মাইনরিটিকে নেশন স্টেট সবসময় অপরকরণ করে, আদার হিসেবে ট্রিট করে এবং তার প্রতি একটা বৈষম্যমূলক আচরণ বা তার উপর একটা চাপ তৈরি করে। হ্যাঁ, এবং যেটা ভারতে এখন হিন্দুত্ববাদী যে রাজনীতি আছে, জাতীয় মানে উগ্র জাতীয়তাবাদী যে রাজনীতি আছে, সেইখানে মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সমস্ত অপরাধের মূল এবং এরা বাইরে থেকে, সেই মুসলমানরা এসছে বাংলাদেশ থেকে, হ্যাঁ, এরকমভাবে আইডেন্টিফাই করা, এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর একই সাথে বাংলাদেশের সাথে গত 8 মাসে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে সেইটাও এখানে একটা নতুন মাত্রা যোগ করেছে, যে বাংলাদেশকেও একটা বেশ একটা শিক্ষা দেওয়া এবং এই সরকারের সাথে তাদের যে সম্পর্কটা তিক্ত এবং এই সরকারের সাথে যে সম্পর্কটা মধুর না, সেটারও একটা বার্তা দেয়া সম্ভবত। হ্যাঁ, কারণ এটা আগে আমরা দেখেছি ঘটেছে, কিন্তু এবারকারটা মনে হচ্ছে যে এটার সাথে এই বিদ্যমান পরিস্থিতির একটা যোগসাজশ আছে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা যেটা দেখলাম, তিনি বলেছেন যে এটাকে তারা কোনো উস্কানি বলে মনে করছেন না, কিংবা যেভাবে পুশব্যাক করছে ভারত সেটাকেও তারা সঠিক উপায় বলে মনে করছে না যে কোনো দেশের নাগরিককে ফেরত পাঠানোর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রতিক্রিয়া, এটাকে আসলে কিভাবে দেখছে? হ্যাঁ, স্পষ্টতই এটা কোনো সঠিক প্রতিক্রিয়া তো নয়। অমিতাভ ভট্টশালী বললেন, আমাদের এখান থেকে আলতাফ পারভেজও বললেন, কোনোভাবেই এটা আপনাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে, রাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করবে, আর সবকিছু বাদ দিলেও সৎ প্রতিবেশী সুলভ যে সৌজন্য সেটারও ধার ধারেনি কোনোভাবে। তো এটা হচ্ছে যে আমার গায়ে জোর আছে, আমি বড় প্রতিবেশী, আমি ছোট প্রতিবেশীর সাথে এটা করে ফেলতে পারি। এখন সেইখানে বাংলাদেশের দিক থেকে একটা কড়া প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল। আমরা দেখেছি যে এই সরকার যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু আমরা ডক্টর ইউনূস গণমাধ্যমে ভারতের ব্যাপারে খুব কড়া কিছু বক্তব্য দিয়েছিলেন এবং সেটা সেই সময়কার বাংলাদেশের জনমানসে বিরাটভাবে ব্যাপকভাবে আদৃত হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে বর্তমান সরকার দফায় দফায় একটু রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করলেন। কখনো কখনো মনে হলো যে যেই প্রতিক্রিয়া হওয়া দরকার, যেমন জবাব দেওয়া দরকার তেমন, এখানে খুব স্পষ্টভাবেই বলা দরকার ছিল যে এটা কূটনৈতিক রীতিনীতির লঙ্ঘন, এখানে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই, আমরা এটা নিন্দা করি। এই কড়া বক্তব্যটা থাকা উচিত ছিল। এটাকে উস্কানি না ভাবার কি কারণ, এটা তো আমি বুঝতে পারি না। আচ্ছা, কিন্তু এখন যেটা হচ্ছে যে এক্ষেত্রে প্রতিক্রিয়াটা আসলে কিরকম হতে পারে? কড়া বলছিলেন আপনি, যেটা কড়া প্রতিক্রিয়া মানে সরাসরি ভারতকে আপনি একটা চিঠি দিয়েছেন, কিন্তু চিঠি যথেষ্ট না। আমরা তো জানি যে এই কূটনৈতিক দেন দরবারের ক্ষেত্রে অফিসিয়াল ভাষা যেমন আছে, একই সাথে সেখানে আপনার নানা ধরনের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা, কথাবার্তা বলা, দরকার হলে জাতিসংঘের সাথে যোগাযোগ করা, মানে নানা রকমভাবে ভাবা যেতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইস্যুটাকে আমাদের সামনে আনতে হবে। এখন আমি যদি একটা প্রতিক্রিয়া জানি, একটা কাগজে প্রতিক্রিয়া পাঠিয়ে দিলাম, দিয়ে বসে থাকলাম, আর তারপর সাংবাদিকরা যখন আমাকে ঘিরে ধরলো আমরা বললাম যে না, এটা উস্কানি না, তো তখন মনে হয় যে আমরা বোধহয় একটু নতজানু হয়ে আছি। তখন মনে হয় তো আমরা তো এই নতজানু ভূমিকা, বাংলাদেশ রাষ্ট্রের এই নতজানু ভূমিকারই সমালোচনা বাংলাদেশের মানুষ করে এসছে এতদিন ধরে। আমরা তো এই সরকারের কাছ থেকে অন্তত সেটা দেখতে চাই না।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় চলছে নানা আলোচনা সমালোচনা। রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করার পর আজ তাকে আদালতে উপস্থিত করা হয়। এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। কি আছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে করা মামলায়, জানাচ্ছেন বিবিসির নাগিব বাহার। হত্যা চেষ্টার অভিযোগে মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিস ফারিয়াকে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাকে আদালতে উপস্থিত করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 22 মে তার পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করা হয়েছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলার তদন্ত চলমান থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? তাহলে ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, ইনভেস্টিগেশন শেষ হয়ে চলে। এই অভিনেত্রীকে গ্রেফতারের ঘটনার সমালোচনা করে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাটার থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে। ওই মামলার 207 নম্বর আসামি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হত্যা চেষ্টার অভিযোগ এনে এবছরের 29 এপ্রিল এই মামলাটি করেন এনামুল হক নামের একজন ব্যক্তি। অভিযোগপত্রে বলা হয়েছে, আন্দোলনে অন্য অভিযুক্তদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট 283 জনের নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন মিস্টার হক। বৈষম্য বিরোধী আন্দোলন দমন করার জন্য মামলার এই ব্যক্তিরা বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা তিনি। এছাড়া তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, ওই মামলায় তিনি ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন সহ 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস। জানতে চাই যে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের হলো, তার প্রেক্ষিতে গ্রেফতার, জামিন নামঞ্জুর, তো ওই পুরো বিষয়টায় বিচার প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং দুর্ভাগ্যজনক না শুধু মানে অনেক নাগরিকের মতো আমিও ভীষণ ক্ষুব্ধ। কারণ আমরা আসলে এটা তো প্রথম না, এরকম ঢালাও হত্যা চেষ্টা মামলা, হত্যা চেষ্টার মামলার নামে ঢালাও মানুষকে অভিযোগ নিয়ে আসা এবং সুনির্দিষ্ট অভিযোগে কাউকে গ্রেফতার করার চাইতে 626 জনের তালিকা ছিল, তারা পার পেয়ে গেছেন। তাদেরকে আমরা দেখিনি কোথাও, তাদের বেশিরভাগকে কোথাও দেখা যাচ্ছে না। আপনার রাঘব বোয়ালরা সব পার পেয়ে গেছেন, এয়ারপোর্টে ধরা পড়ে পরবর্তীকালে তাদেরকে আবার চলে যেতে দেখা গেছে। অথচ যাদের বিরুদ্ধে, যারা বুঝাই যাচ্ছে যে এরা সরাসরি হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকার কথা না, এমন মানুষজন অর্থের যোগানদাতা কিংবা আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইত্যাদি ইত্যাদি, এই ধরনের এগুলো তো আসলে একটা জাস্টিসের ইঙ্গিত দেয় না। মনে হচ্ছে যে মানে যেন সরকার যে কাজটা করার কথা, সে আইনি প্রক্রিয়ার মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার হোক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চায়, আমিও চাই, আইনি প্রক্রিয়ার মধ্যে সুষ্ঠুভাবে বিষয়টা নিয়ে আগানো দরকার। কিন্তু আমরা দেখছি যে ঠিক যাকে ধরার কথা তাকে ধরা হচ্ছে না, কিন্তু দূর দিয়ে কাউকে নিয়ে এসে ধরা হচ্ছে, যেখানে কোনো ঠিকঠাক মতো সাক্ষ্য প্রমাণও নেই, ঠিকঠাক মতো অভিযোগেরও বালাই নেই, একটা ঢালাও অভিযোগ, ঢালাও গ্রেফতার। তো এইগুলো, এবং বিশেষ করে শিল্পী একটা ছবিতে অভিনয় করেছেন, জনমানুষ তো বিশ্বাস করছে যে এটা ওই ছবিতে অভিনয় করার কারণে। নেটিজেনদের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা যাচ্ছে, সেটা হলো যে নুসরাত ফারিয়া কি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে কি তিনি ফেসে গেলেন? তার মানে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের যোগসূত্র থাকাটাই কি একজনকে টার্গেটে পরিণত করছে? সেটাই তো আমার কথা, যে আওয়ামী লীগের যারা রাঘব বোয়াল, তাদেরকে গ্রেফতার করার ব্যাপারে কিন্তু এই সরকার তেমন কোনো কার্যকর কিছু আসলে করতে পারেন নাই। বেশিরভাগ মানুষজনই, বড় বড় রাঘব বোয়ালরা বেশিরভাগই পার পেয়ে চলে গেছেন। তাহলে এইরকম মানুষজন যারা হয়তো সমর্থক পর্যায়ের, যারা হয়তো মাঠের কর্মীও নন, যাদেরকে আওয়ামী লীগের জন্য একেবারে ঝান্ডা উঁচিয়ে আমরা লড়াই করতে দেখিনি, গণমানুষের বিরুদ্ধে পজিশন নিয়েছেন নুসরাত ফারিয়া, এমনটাও কোথাও তার বক্তব্য কখনো শুনি নাই। তাহলে হঠাৎ করে তাকে একটা
বায়োপিকে অভিনয় করেছেন বলে সেটা কি মানে এটা কেমন হলো? তার মানে হচ্ছে হয় জনগণের নজরকে কোনো দিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, নিজেদের ব্যর্থতা ঢাকবার চেষ্টা করা হচ্ছে। আমি দুঃখিত যে আমি এই সরকারের প্রতি আমরা অকরুণ হতে চাই না, অকারণ নিষ্ঠুর হতে চাই না, কারণ এই সরকার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হওয়া সরকার। এই সরকারকে আমরা ভালোবেসে বরণ করেছিলাম, আমরা ভেবেছিলাম যে এই সরকার সত্যিকার অর্থে জাস্টিসের পথে হাঁটবে, কিন্তু রাজনৈতিক সরকারগুলো যেমন ঢালাওভাবে মামলা দেয়, এই সরকার যখন সেই পথে হাঁটতে শুরু করেছে সেই তখন থেকে আমরা এটার বিরোধিতা করেছিলাম। আনফরচুনেটলি এটা এখনো চলছে। বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধের পর দলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এ নিয়ে ভারতের দিক থেকে সমালোচনা এলেও পশ্চিমা দেশগুলো থেকে তেমন একটা প্রতিক্রিয়া দেখা যায়নি। এমন একটি সময়ে এই নিষেধাজ্ঞা আসে যখন ভারত পাকিস্তান অস্থিরতার ইস্যু এই অঞ্চল নিয়ে আলোচনায় বেশ গুরুত্ব পেয়েছে। কিন্তু এ নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে তা কি বার্তা বহন করে? অর্চি অতন্ত্রিলার প্রতিবেদন। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে নিবন্ধন স্থগিত হওয়ার পর এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। বিচার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞার বিষয়ে একটি প্রশ্ন করা হলে আমেরিকা অবগত রয়েছে জানানো হলেও তেমন কোনো জোরালো প্রতিক্রিয়া দেখা যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এটি খবর হিসেবে উঠে আসলেও ভারত ছাড়া আর কোনো দেশেরই সেভাবে প্রতিক্রিয়া দেখা যায়নি। বাইরের পৃথিবীতে আওয়ামী লীগের জন্য যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা এসছে, দ্যাট ওয়াজ প্রিটি স্ট্রং, এবং সেই কারণেই আমার ধারণা তাদের ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখা যায়নি। আর এখানে যেটা বলা হয়েছে সেটা তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। কাজে এটা পার্টি হিসেবে তো তাদেরকে বন্ধ করা হয়নি এখনো। কাজে আমার মনে হয় যেহেতু এটা বিচার প্রক্রিয়া চলছে, সে বিবেচনায় হয়তো কেউ এটাতে মনে করেনি যে এটা এই মুহূর্তে মন্তব্য করার মতো সুযোগ বা প্রয়োজন হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের অনেক বিষয় উঠে আসলেও দল হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা হয়নি। দলের নিষেধাজ্ঞার বিষয়েও নিরুৎসাহিত করা হয়েছে। তবে বিচার কাজ শেষ হওয়া পর্যন্ত কার্যক্রম বা নিবন্ধন স্থগিত নিয়ে প্রতিক্রিয়া না দেখানোর পিছনে ভূরাজনৈতিক স্বার্থের বিষয়টিও বিবেচনায় আসছে। আন্তর্জাতিক মহল অবজার্ভ করছে বা করবে যতক্ষণ নির্বাচন না হয়, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেয়া হয় কি হয় না। এ সমস্ত প্রতিক্রিয়ার পিছনে কিন্তু আরো যে বিষয়গুলি জরুরি সেটা হচ্ছে যে একটি রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্টের বিষয়গুলি কোথায় মিলছে। ভারত মনে করছে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কিছু কর্মসূচি কার্যক্রম যেটা ভারতের যে বাংলাদেশকে ঘিরে যে স্বার্থ, সে স্বার্থের সঙ্গে আপনার কন্ট্রাডিক্ট করছে, যে কারণে ভারত আসলে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিন্তু হয়তো বা এখন পর্যন্ত অন্যান্য রাষ্ট্র মনে করছে না ঠিক ওইভাবে বাংলাদেশের যারা সরকারেরা আছেন তাদের যে কার্যক্রম সেগুলো তাদের স্বার্থের এক পরিপন্থী হচ্ছে। এদিকে রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন প্রায় তলানিতে। সবশেষ স্থলপথে বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। অনেক বিশ্লেষকের মতে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির পেছনে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। ভারতের আওয়ামী লীগের বিষয়ে সমর্থন যেমনটা আগেকার নির্বাচনগুলিতে লক্ষ্য করা গেছে, একই সাথে শেখ হাসিনা সহ বহু আওয়ামী লীগ নেতাকর্মীর ভারতে আশ্রয় নেওয়ার পর এ প্রসঙ্গে তিক্ততা বেড়েছে। দুই দিকেই বেড়েছে নানা স্বার্থের সংঘাত। অন্যদিকে 2024-এর নির্বাচনেও মার্কিন নানা বার্তা বা কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে আওয়ামী লীগ আমেরিকার সমালোচনা করেছে। এখন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার বিষয়টি অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। যদি তাদের উপর দোষ নির্ধারিত হয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, বা তখন হয়তো বাস্তবতাটা একটু পরিবর্তন হবে। আমি মনে করি যে তাদের ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণটা বিষয়টা অনেক ক্ষেত্রেই বিচারিক প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করে। দেখা যাক বিচার প্রক্রিয়া কি দাঁড়ায়, তার উপর হয়তো তাদের ভাগ্য নির্ভর করে। তবে নির্বাচন দ্রুত করার বিষয়ে বিএনপি ও সমমনা দলগুলোর যেমন চাপ রয়েছে, তাতে করে বিচার কাজের মতো দীর্ঘ প্রক্রিয়া আদৌ নির্বাচনের আগে সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনেও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা এসেছে। ইউরোপীয় ইউনিয়ন কোনো সময়সীমা চাপিয়ে না দেওয়ার কথা বললেও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চেয়েছে। আমেরিকা সাধারণভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হওয়ার নীতি থাকলেও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বা ডোনাল্ড ট্রাম্পের সময়ে সেভাবে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু আসন্ন নির্বাচনে যদি আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকে, সেটা কি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া তৈরি করতে পারে?
আওয়ামী লীগ একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল, তাকে নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেয়া হয়, তার ফলে সেটি ইনক্লুসিভ নির্বাচন হিসাবে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করবে কিনা সেটি কিন্তু একটা বিশাল প্রশ্নবোধ থেকে যাচ্ছে। এবং কোনো কারণে সরকারের সাথে বা কোনো বিষয় নিয়ে প্রবলেম হলে এই বিষয়গুলিকে তারা আবার সামনেও নিয়ে আসতে পারে। ওদের যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট বাংলাদেশকে ঘিরে, সেটার সাথে যদি বাংলাদেশের যে আপনার ফরেন পলিসি সেটা যদি অ্যালাইন করে, তাহলে কিন্তু প্রতিক্রিয়াগুলি খুব জোরালো হওয়ার সম্ভাবনা খুব কম। মৃদু প্রতি একেবারে যে প্রতিক্রিয়া হবে না সেটা না, একদম অফিসিয়াল যেটা না বললেই নয়, ওখানেই এটি সীমাবদ্ধ থাকবে। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন, সবশেষ আন্দোলন দমনে গুলিবর্ষণ, এমন অনেক বিষয় নিয়েই দলটি বিচারের মুখোমুখি। তবে আওয়ামী লীগ এখনো কোনো ভুল স্বীকার করেনি এবং তাদের পতনকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। দেশের ভেতরে সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে না পারলেও আন্তর্জাতিক সহযোগিতা পেতে তৎপরতা জোরালো করছে বলে দলটির নেতাকর্মীর কাছ থেকে জেনেছে বিবিসি। তবে সেটা কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটা সামনের দিনগুলোতে পরিস্থিতির ওপরই অনেকটা নির্ভর করবে। অর্চিয়া তন্দ্রিলা, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস। আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে আন্তর্জাতিক মহল থেকে যে প্রতিক্রিয়া আসছে, এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে কিনা, কিংবা অন্তর্বর্তী সরকারকে এটা কোনো চাপে ফেলতে পারে কিনা? দেখুন, এটা যদি একটা সাধারণ পরিস্থিতি হতো তাহলে অবশ্যই আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, হ্যাঁ, তাদেরকে জোর করে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। পরিস্থিতি আওয়ামী লীগ মাঠে আছে, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না, এরকম যদি পরিস্থিতি হতো তাহলে একরকম। কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থান ছিল ভীষণ রক্তক্ষয়ী। প্রচুর মানুষ, হ্যাঁ, মাত্র অল্প কিছুদিনের মধ্যে অনেক মানুষ মরে গেছে। আওয়ামী লীগ দল হিসেবে তাতে জড়িত কিনা, সেই মৃত্যুর পিছনে দায়ী কিনা, কিন্তু আওয়ামী লীগের নির্বাচিত যে সরকার, যেই সরকার কিনা আওয়ামী লীগের দলের থেকেই এসছে, সেই সরকারের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ড চালিত হয়েছে, জাতিসংঘের রিপোর্ট বলছে। ফলে আমরা এখন যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আন্তর্জাতিক মহল থেকে, সেটার কারণ কিন্তু এই জিনিসটা। এই কারণ সকলেই অ্যাওয়্যার যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। এবং যে কথা হুমায়ুন কবির বলছিলেন, সাবেক রাষ্ট্রদূত, উনি যে কথাটা বলছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগকে কিন্তু সাংগঠনিকভাবে এখনই নিষিদ্ধ করা হয়নি, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে। এটা হচ্ছে খানিকটা ওরকম যে ধরুন বাংলাদেশের কোনো একটা জনপ্রশাসনের কর্মকর্তা যদি দুর্নীতি করেন, তাহলে তাকে বিচারের প্রক্রিয়া, তার তদন্ত বা তদন্ত কাজ শুরু করার সময় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত কিন্তু তখন শাস্তি না, সাময়িক বরখাস্ত হচ্ছে তাকে বিচারিক প্রক্রিয়া নিউট্রাল রাখার জন্য, যাতে এখানে সে তদন্ত প্রক্রিয়া নিউট্রাল রাখার জন্য, যাতে সে এখানে ইন্টারফেয়ার না করতে পারে। আওয়ামী লীগকে এখন সরিয়ে রাখা হচ্ছে ফর দ্য টাইম বিং, যে আগে তাদের বিচার হবে, আর এর মধ্যে যাতে তারা এই বিচার এবং নির্বাচন বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ, এটা কিন্তু আওয়ামী লীগকে এখনো শাস্তি দেওয়া হয়নি। হ্যাঁ, আপনি সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হতো তাহলে বিষয়টা অন্যরকম। কিন্তু এখন কিন্তু এই যে ভারত পুশ ব্যাক করছে, স্থলবন্দরে বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে, আবার আওয়ামী লীগ ইস্যুতেও তারা কথা বলছে, তো সব মিলিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে সেটা কতটা দীর্ঘায়িত হতে পারে বলে মনে হয়? এইটা নির্ভর করবে, ভারত যতদিন বাংলাদেশকে সমমর্যাদার সাথে দেখবে না ততদিন পর্যন্ত এটা চলবে। বাংলাদেশ, দুঃখজনক হলেও সত্যি এই যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা হলো ৭১-এর ঋণ শোধের সম্পর্ক, এবং দুটো দেশের সমতার সম্পর্ক কখনোই হয়নি। বাংলাদেশকে সবসময়ই, হ্যাঁ, বড় দেশের প্রতি নতজানু হয়ে থাকতে হয়েছে, এবং তার মধ্যে দিয়ে একভাবে নিচু হয়ে একটা বন্ধুত্বের সম্পর্ক, যেটা অসম বন্ধুত্বের সম্পর্ক। ভারত যদি বাংলাদেশকে মর্যাদার সাথে নেয় তাহলে এটা ঠিক হয়ে যাবে। জি, ধন্যবাদ সাইদ ফেরদৌস আপনাকে বাংলাদেশ ট্রেন্ডিং এ যুক্ত হওয়ার জন্য। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
ফারিয়াকে নিয়ে আজ দুপুরে এক ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করেছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয় শিল্পীরাও। অভিনেত্রী আজমেরি হক বাঁধন লিখেছেন, কি এক লজ্জা, ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটার কিছুই করা ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়, কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য। ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, তিনি অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এটাই তার কাজ। আমার ধারণা তিনি রাজনীতি সচেতন না, এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না, এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? সেখানে কেউ রাজনীতি করতে যাননি। নুসরাত ফারিয়া আটকের পর থেকেই অনেকে সামাজিক মাধ্যমে শেখ মুজিবুর রহমান বায়োপিকে তার অভিনয় প্রসঙ্গ তুলে ধরে ওই একই বায়োপিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার অভিনয় করার প্রসঙ্গটিও তুলেছেন। অনেকেই প্রশ্ন করেন, ফারুকীর জন্যই কি বেঁচে গেলেন তিশা? ওই সিনেমায় মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেসার ভূমিকায় অভিনয় করেছিলেন তিশা। অবশ্য সোমবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও একই রকম ঘটনা ঘটেছে। এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবেন। তবে ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে। ফারিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল না উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলে ছেড়ে দেয়া যায় না। তার নামে মামলা থাকলে কি করবেন? ছাইরা দিলে আপনিই বলবেন ছাইরা দিছেন। বিদেশ যাত্রায় নিষেধ আছে কিনা তার একটা পলিসি আছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরো বলেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যে মন্তব্য করেছেন ফারিয়াকে নিয়ে সেটা তার একান্তই ব্যক্তিগত মতামত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত মডেল ও নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার এই জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আজ অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনের জন্য আবেদন করি। শুনানি শেষে ৫,০০০ বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদালত। এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে নেওয়া হয় মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। নুসরাত ফারিয়া সহ ১৭ অভিনয় শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।
মামলায় আরো উল্লেখ করা হয় এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছে। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী ইনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। জুলাই গণ অভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা এই হত্যা চেষ্টা মামলায় তিনি ছাড়াও আরো অনেক শিল্পীকে আসামি করা হয়। এ মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাসী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আসনা হাবিবা ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক সহ 17 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এর আগে গতকাল ভাটারা থানায় হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য 22 মে তারিখ ধার্য করে আদালত। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। ওই দিন জামিন না পেয়ে এজলাসে কেঁদে ফেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি ফ্যাসিস্টের সহযোগী ছিল, জুলাই আগস্টের আন্দোলন দমাতে আর্থিক সহায়তা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে আলোচনা ও সমালোচনা দুই যোগ করেন এই অভিনেত্রী। স্বৈরাচার হাসিনার চরিত্রে অভিনয় করায় অনেকে সোশ্যাল মিডিয়ায় তাকে হাসিনা বলেও কটাক্ষ করে থাকেন। মূলত ওই সিনেমা তার ক্যারিয়ারে বিভক্তি গড়ে দেয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন। মঙ্গলবার সকাল 7টায় এ ঘটনা ঘটে। জরুরি অবতরণের ফলে দুর্ঘটনা থেকে বেঁচে যায় প্লেনটিতে থাকা 5 শিশু সহ 291 জন আরোহী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7টার দিকে 291 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় পাইলট এর একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। ফলে তিনি প্লেনটিকে দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় আকাশে চক্কর দিয়ে 8:15 জরুরি অবতরণ করে প্লেনটি। গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বলেন, উড্ডয়নের পরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। ধারণা করা হচ্ছে বার্ড হিটের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানবন্দরে ফিরে আসেন। যাত্রীরা নিরাপদে আছেন। বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের প্লেন থেকে অফলোড করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে। ঘটনার বিষয়ে এক বক্তব্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, TK-700 ফ্লাইটের ইঞ্জিন 2তে অপ্রত্যাশিত পাখির ধাক্কার ঘটনায় ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফ্লাইটে সব যাত্রী ক্রু নিরাপদে আছেন। যেহেতু প্লেনটির মেরামত প্রয়োজন, তাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। যাত্রীদের আরাম ও বিশ্রামের জন্য নিকটবর্তী হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, প্লেনটিতে 19 জন ছিলেন বিজনেস ক্লাস যাত্রী, 256 জন ছিলেন ইকোনমিক ক্লাস যাত্রী, শিশু ছিল 5 জন আর 11 জন ছিলেন ক্রু। এর আগে গত 16 মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত ওই বিমানটিও ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। BG-436 নামক ওই ফ্লাইটে শিশু সহ মোট 71 জন যাত্রী ছিলেন। তবে বিমান কর্তৃপক্ষ পরে জানায়, বিয়ারিং ফেলুর বা বিয়ারিং কাজ না করার কারণে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটির চাকা খুলে পড়ে গিয়েছিল। তবে কি কারণে বিয়ারিং ফেইলুর হয়েছিল সেটি তদন্তের পর জানা যাবে বলে কর্তৃপক্ষ জানায়। চাকা খুলে পড়ার এ ঘটনায় নিরাপত্তা ও তদন্তে বিমান কর্তৃপক্ষ 2টি কমিটি গঠন করেছে বলেও জানান তারা। ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয় ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানব পাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। বিবৃতিতে বলা হয় আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে। এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতে ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করাই নয়, বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে কাজ করা। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। বিবৃতিতে বলা হয় আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও নীতির বাস্তবায়ন করাটাই গুরুত্বপূর্ণ। এছাড়া এই ভিসা নিষেধাজ্ঞায় বৈশ্বিক এবং এমনকি যারা সাধারণ ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন তারাও নিশানা হবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। সেই তালিকায় আছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়রাও। কিছুদিন আগে হাতে ও কোমরে রশি বেঁধে বিমানে তুলে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের উপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি দ্রুততার সাথে নাকচ করেছে ভারত সরকার। 16 মে স্থানীয় সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি খণ্ডন করে বলেন, আলোচনা এখনো চলছে এবং সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। এর আগের দিন অবশ্য পুরো উল্টো কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেছিলেন দিল্লি একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের ওপর মূলত কোনো শুল্ক আরোপ না করেই পণ্য নিতে চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বৈরিতা বৃদ্ধি পাওয়ায় ভারত বাণিজ্যিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। ফলে বিকল্প বাণিজ্যিক পার্টনার পেতে বড় ছাড় দিতে রাজি হওয়াটা এই মুহূর্তে দেশটির জন্য স্বাভাবিক ব্যাপার। তবে এত কিছুর পরও ভারতকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় হটানোর ঘোষণা সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বেকায়দায় ফেলেছে যুক্তরাষ্ট্র। ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির পর চীন মহামান্দ বাঁধ নির্মাণ প্রকল্পে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইসলামাবাদের পানি সম্পদ নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিংয়ের এই পদক্ষেপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। এরপরই চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করার উদ্যোগ নেয়। 2019 সালে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মহামান্দ হাইড্রো পাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটি জানায় তারা এখন বাঁধের মূল কংক্রিট কাঠামোর নির্মাণ কাজ শুরু করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্যে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। প্রকল্পটি শুধু একটি বাঁধ নয়, বরং এটি একটি বহুমুখী অবকাঠামো যা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, কৃষিতে সেচ সুবিধা এবং শহরাঞ্চলে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করবে। সম্পূর্ণ হলে মহামান্দ বাঁধ প্রতিদিন প্রায় 30 কোটি গ্যালন পানি সরবরাহ করবে পেশোয়ার শহরে এবং 800 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। এতে শুধু নগরবাসীর পানির সংকট কমবে না, কৃষিজ খাতও উপকৃত হবে, যা পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন ও পাকিস্তান ইতিমধ্যে একাধিক কৌশলগত উন্নয়ন প্রকল্পে যৌথভাবে কাজ করছে, যার বেশিরভাগ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর আওতায় পড়ে। এই করিডোরের মাধ্যমে দুই দেশ শিল্প, অবকাঠামো, কৃষি, যোগাযোগ এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্ককেও আরও গভীর করছে। এছাড়াও দিয়ামার ভাষা বাঁধ প্রকল্প
যেটিকে অনেকে পাকিস্তানের থ্রি গর্জেস নামে অভিহিত করেছেন। চীন পাকিস্তান অংশীদারিত্বের আরেকটি বড় নিদর্শন। এটি পাকিস্তানের বৃহৎ আকারের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এবং এর মাধ্যমে চীন এ অঞ্চলে দীর্ঘমেয়াদী শক্ত অবস্থান তৈরি করছে। চীনের এসব উদ্যোগ দক্ষিণ এশিয়ায় তাদের ভূরাজনৈতিক প্রভাব বাড়ানোর একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা যাচ্ছে। পাকিস্তানের অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিনিয়োগের পাশাপাশি ভারতের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই পদক্ষেপ কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।